আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি সামির হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। চট্টগ্রামে নির্বাচনী জনসংযোগে সন্ত্রাসীদের গুলিতে আহত বিএনপির এমপি প্রার্থী এরশাদুল্লাহ, এক কর্মী নিহত। অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে ব্যারাকে ফিরতে চায় সেনাবাহিনী, বলল সেনা সদর। ভোটের পর দেশে স্থিতিশীলতার আশা। এবং অনন্য খাদ্যভূমি, দেশের সমুদ্র সৈকত উপকূলীয় চরাঞ্চল পাখিদের জন্য গুরুত্বপূর্ণ আশ্রয়স্থল। অনিয়ন্ত্রিত পর্যটন, দূষণ, খাদ্য শৃঙ্খল নষ্টে বিপন্ন হচ্ছে অনেক প্রজাতি। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবারে বিস্তারিত। আর শুরুতেই ভোটের হাওয়া। চট্টগ্রামে নির্বাচনী জনসংযোগের সময় সন্ত্রাসীদের হামলায় গুলিবিদ্ধ হয়েছেন বিএনপি মনোনীত এমপি প্রার্থী এরশাদুল্লাহ। গুলিতে সারোয়ার হোসেন ওরফে বাবলা নামে এক কর্মী নিহত হয়েছেন। বুধবার বিকেলে এই হামলার ঘটনা ঘটে। এরশাদুল্লাহ চট্টগ্রাম ৮ আসনে বিএনপির প্রার্থী ও নগর বিএনপির আহ্বায়ক। চট্টগ্রাম থেকে চৌধুরী ফরিদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে সুব্রত গাইনের রিপোর্ট। বুধবার বিকেলে চট্টগ্রাম নগরীর বায়োজিৎ বোস্তামি থানার চালিতাতলী এলাকায় জনসংযোগে যান বিএনপির এমপি প্রার্থী এরশাদুল্লাহ। এ সময় সন্ত্রাসীরা গুলিবর্ষণ করলে এরশাদুল্লাহ, সরোয়ার ও শান্ত নামে ৩ জন গুলিবিদ্ধ হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সরোয়ার মারা যান। পুলিশ জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হত্যাকাণ্ড হতে পারে। সরোয়ারের বিরুদ্ধে চাঁদাবাজি, অস্ত্র, হত্যাসহ 15টি মামলা রয়েছে। এরশাদুল্লাহ সাহেব ওনার এদের টার্গেট ছিলেন না। টার্গেট যে ছিল সে মারা গিয়েছে। সরোয়ার বাবলাই টার্গেট ছিল। কারণ আমরা যেটা শুনলাম যে এর মৃত্যু নিশ্চিত করেছে তারা গুলি করে, এবং এইটা সরোয়ার বাবলার এলাকা ছিল। বিএনপি নেতারা বলেছেন, যারা নির্বাচন পেছাতে চায় এটি তাদের ষড়যন্ত্র। অনতিবিলম্বে যত অবৈধ অস্ত্র আছে উদ্ধার করতে হবে, এবং আমাদের নগর সভাপতি কনভেনার এরশাদুল্লাহ সাহেব, যিনি আমাদের ৮ আসনেরও আমাদের দল মনোনীত প্রার্থী, ওনার উপর যারা হামলা করেছে অনতিবিলম্বে তাদেরকে আইনের আওতায় এনে এবং অস্ত্রগুলো উদ্ধার করে এটা দৃশ্যমান করতে হবে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আসলেই অবৈধ অস্ত্র উদ্ধার এবং আসামি ধরার ব্যাপারে ওনারা অনেস্ট আছে। বিএনপির সংসদ সদস্য প্রার্থী এরশাদুল্লাহ চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। তিনি শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা। সুব্রত গাইন, চ্যানেল আই। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে সেনাবাহিনী ব্যারাকে ফেরত যেতে চায় বলে জানিয়েছে সেনা সদর। সেনানিবাসে সংবাদ সম্মেলনে জানানো হয়, কতিপয় স্বার্থান্বেষী মহল সেনাবাহিনীর নামে অপপ্রচার চালাচ্ছে। সব পর্যায়ের সেনা সদস্যের নেতৃত্বের প্রতি আনুগত্য রয়েছে। ত্রয়োদশ সংসদ নির্বাচনে ৯০,০০০ থেকে ১ লাখ সেনা সদস্য নিয়োজিত থাকবে বলেও জানিয়েছে সেনা সদর। রিয়াজ ইসলামের রিপোর্ট। সেনাবাহিনীর ইন-এইড টু সিভিল পাওয়ার কার্যক্রম নিয়ে ঢাকা সেনানিবাসে সংবাদ সম্মেলন। নির্বাচন, আরপিও সংশোধন, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও গুমের অভিযোগে গ্রেপ্তার সেনা অফিসারদের নিয়ে কথা বলেন সামরিক কর্মকর্তারা। নির্বাচন ঘিরে অস্ত্র উদ্ধার এবং সীমান্ত দিয়ে অস্ত্র প্রবেশ রোধে অভিযান জোরদার করা হচ্ছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। নির্বাচনকালীন সময়ে আমরা ৯০,০০০ থেকে ১ লক্ষ সেনা সদস্য মাঠ পর্যায়ে আমরা নিয়োজিত করব, যেটা এযাবৎকালের সর্বোচ্চ। এবং আমাদের পরিকল্পনায় জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে, এমনকি ক্ষেত্র বিশেষে আপনার আসন ভিত্তিক আমরা ক্যাম্প স্থাপন করে যথাসম্ভব এই
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করব। সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার রোধে করণীয় নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সেনা সদর জানায়, বাহিনী আগের থেকে অনেক বেশি ঐক্যবদ্ধ। কিছু স্বার্থান্বেষী মহল সেনাবাহিনী, বিশেষ করে সেনাবাহিনীর নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করার জন্য মিথ্যা, বানোয়াট এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে অপপ্রচার চালাচ্ছে। সেনাবাহিনীর প্রতিটি সদস্য, সেনাবাহিনী প্রধান এবং সেনাবাহিনীর সিনিয়র লিডারশিপের প্রতি শতভাগ অনুগত এবং বিশ্বস্ত রয়েছে। গুমের অভিযোগে গ্রেপ্তার সেনা কর্মকর্তাদের বিষয়ে বাহিনী জানায়, সেনা ও আইসিটি দুটি স্পেশাল অ্যাক্টকে মুখোমুখি করা ঠিক হবে না। আইসিটি অ্যাক্টের অধীনেই বর্তমানে মামলাটি পরিচালিত হচ্ছে। আমরা সরকারের সাথে এঙ্গেজমেন্টে আছি, আমরা রেডিও আছি, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। দেশের যে প্রচলিত আইনগুলো আছে সেটার মধ্যে যেভাবে বিচার হবে, আমরা চাইব যে সরকার একটি স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে বিচারটি সম্পন্ন করবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্নের জবাবে সেনা কর্মকর্তারা বলেন, নির্বাচন হলে দেশে স্থিতিশীলতা আসবে, সেনাবাহিনী ক্যান্টনমেন্টে ফিরে যাবে। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা। ভোট নিয়ে আলোচনা এখন সারা দেশে। দেশের নানান বয়সী, নানান পেশার মানুষ নির্বাচন নিয়ে কি ভাবছেন সেটা জানতে সারা দেশে ঘুরে বেড়াচ্ছে চ্যানেল আই এর ক্যামেরা। আজ জানব বগুড়ার ভোটারদের কথা, যেখানে একটি আসনে প্রার্থী সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। অন্য একটি আসনে প্রথমবারের মতো প্রার্থী হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রথম ভোটার, সামনে ফেব্রুয়ারিতে আমি ভোট দিব। তো আমাদের বগুড়া থেকে তারেক রহমান উনি ভোটে দাঁড়াইছে। তো আমি চাবো, ওনার কাছে আমার আবেদন যে বগুড়ার আগের বছরে যেগুলো উন্নয়ন হয়নি, উনি ওঠার পর যেন সেই উন্নয়নগুলো করে। এবার আমাদের মনে রাখা হয়তো পূর্ণ হবে যদি সত্য কথা, যদি সামনে ফেব্রুয়ারিতে নির্বাচন হয়, এই নির্বাচনে যে বিপুল ভোটে জয়যুক্ত করতে পারে, তাহলে আমরা বগুড়াবাসী আনন্দিত। যেহেতু আগে বগুড়ায় কোনো উন্নয়ন হয়নি, এখন তারেক রহমান আমাদের প্রিয় এবং তার মা বেগম খালেদা জিয়া আমাদের বগুড়ার জন্য উন্নয়ন আগে করেছে, 17 বছর আগে করেছে, এবং এখন তারা যদি আসে তাহলে আবারও এই উন্নয়ন হবে। যে প্রার্থী হোক, আমাদের যাতে সুষ্ঠুভাবে ভোট দেওয়ার ব্যবস্থা করতে পারে। আর বগুড়া থেকে আমাদের অনেক কিছু থেকে বঞ্চিত আছে, যেমন আমাদের সরকারি রাজকীয় কলেজে, এটা আমাদের একটা বিশ্ববিদ্যালয় করা উচিত। আমার প্রথম ভোট ইনশাআল্লাহ ধানের শীষের পক্ষে হবে। তো আমরা চাচ্ছি যে দেশ পরবর্তীতে একটা নতুন একটা অভিভাবক পাক। নতুন ভোটার, সামনে নির্বাচনে আমি ভোট দিব। আমি তারেক রহমানের কাছে এটা আবেদন যে সামনে নির্বাচনে যেন আমি সুন্দরভাবে ভোট দিতে পারি, কেন্দ্রের পরিবেশটা যেন সুশীল থাকে এবং সবাই যেন সুষ্ঠু মতো ভোট দিতে পারে, এবং নির্বাচিত হওয়ার পর বগুড়ার যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো যেন দ্রুত সমাধান পায়। আমি একজন নতুন ভোটার। বিগত 16 বছর আমাদের এই বগুড়া জেলায় অত উন্নত হয় নাই। বিএনপির কাছে আশাবাদী যে আমাদের বগুড়ার 16 বছরে যা উন্নয়ন হয় নাই, তারা আসলে উন্নয়ন করবে। নতুন ভোটার হিসেবে আমাদের বগুড়া 6 আসনের তারেক রহমান, যিনি আগামী দিনে সংসদ নির্বাচনে দাঁড়িয়েছেন, আমরা চাই সে যেন আমাদের বগুড়াকে উন্নয়ন করে। আমি চাই যে এইবারে ফেব্রুয়ারি মাসের যেন ভোট সেন্টারগুলোতে যেন কোনো বিশৃঙ্খলা না সৃষ্টি হয়, আমরা যেন সবাই যেন ভালোভাবে ভোট দিতে পারি, এবং ভোট নিয়ে যেগুলো গন্ডগোল হয় বা মারামারি হয় ওগুলো যেন না ঘটে। এবারে অন্যান্য সংবাদ। বিশ্বে প্রায় 215 প্রজাতির সৈকতের পাখি টিকে রয়েছে। অনন্য খাদ্যভূমি হওয়ায় বাংলাদেশের সৈকত উপকূলীয় চরাঞ্চল পাখিদের জন্য গুরুত্বপূর্ণ আশ্রয়স্থল। তবে অনিয়ন্ত্রিত পর্যটন, দূষণ, জোয়ার ভাটার ধরন পরিবর্তন এবং খাদ্য শৃঙ্খল নষ্টের কারণে বিপন্ন পাখির আশ্রয়স্থল। আফরোজা হাসির রিপোর্ট। বঙ্গোপসাগরের কোল ঘেঁষে গড়ে ওঠা পৃথিবীর বৃহত্তম বদ্বীপ বাংলাদেশে রয়েছে সুদীর্ঘ সমুদ্র সৈকত ও উপকূলীয় চরাঞ্চল। সোনালী বেলাভূমি শুধু পর্যটন স্থলই নয়, পরিযায়ী সহ নানা প্রজাতির পাখির অন্যতম আবাসস্থল সমুদ্র সৈকত ও চরাঞ্চল। খাদ্য, প্রজনন ও আবাসস্থলের খোঁজে প্রতি বছর শীতপ্রধান দেশ থেকে বক, সরালি, কাস্তেচড়া, জিরিয়া, জৌরালি, বাটানসহ হাজারো পরিযায়ী পাখি আসে সোনাদিয়া দ্বীপ, নিঝুম দ্বীপ, গাঙ্গুইরার চর, দমার চর, চর বীরবিরা, চর শাহজালাল সহ উপকূলের সৈকতে। এই পাখি শুধু প্রকৃতির সৌন্দর্যই বৃদ্ধি করে না, বরং পরিবেশের ভারসাম্য রক্ষায় রাখে গুরুত্বপূর্ণ অবদান।
জলবায়ুর বিরূপ প্রভাব, পরিবেশ বিরোধী উন্নয়ন, অবৈধ বালু উত্তোলন, নানা দূষণসহ পাখি শিকারীদের দৌরাত্ম্যে বিপন্ন ও বিলুপ্তপ্রায় নানা প্রজাতির পাখি। এমন বাস্তবতায় সৈকতের পাখি সংরক্ষণে টেকসই ব্যবস্থাপনা, গবেষণা, তরুণ প্রজন্মকে সম্পৃক্তকরণ সহ সচেতনতা বাড়ানোর তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। আর তাতেই নিশ্চিত হবে সুন্দর ও প্রাণবন্ত প্রকৃতি। আফরোজা হাসি, চ্যানেল আই। দর্শক, সৈকতের পাখি সংরক্ষণ নিয়ে পর্ব দেখবেন আজ রাত 10:15 প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে। মুন্সিগঞ্জ সদরের বজ্রযোগিনীর এক স্কুল শিক্ষক আবাসন ভবনের ছাদে ফল ফসলের চাষ করে পরিবারের চাহিদা মেটাচ্ছেন। পাশাপাশি ছাদ কৃষির অভিজ্ঞতা থেকে শিক্ষার্থীদের কাছে পৌঁছে দিচ্ছেন বাস্তবমুখী শিক্ষার বার্তা। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। মুন্সিগঞ্জ সদরের বজ্রযোগিনী উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণের এই একতলা ভবনে বসবাস করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জহিরুল ইসলাম আয়ুব। শিক্ষকতার পাশাপাশি গত 2 বছর ধরে তিনি যুক্ত হয়েছেন ছাদ কৃষিতে। আমি এই সাথে প্রথমে শুরু করেছিলাম পালং শাক দিয়ে। এখন পালং শাকের সিজন না, ধনিয়া, তারপরে কিছু বিলাতি ধনিয়া আছে, আর মরিচ আছে, কামরাঙ্গা আছে, মানে অনেক ফলগুলো আছে। বিশেষ করে সবজি হিসেবে মরিচটা আমি রাখি, কারণ মরিচের বর্ষাকালে প্রচুর দাম। আমরা এই সুযোগটা নিয়েছি যাতে বর্ষাকালে দামের সময় মরিচ আমার না কিনতে লাগে। এখানে যেসব ফল ফসল উৎপাদন হয় তার চারাও উৎপাদন করে সরবরাহ করেন শিক্ষার্থীদের মাঝে। মেরিট স্টুডেন্ট না, তোমার 2টা চারা দিয়ে দিলাম। এত মেহমান আসলো, তাদের 2টা চারা দিয়ে দিলাম। কিন্তু প্রচুর বেগুনের তাল বেগুনের চারা আছে আমাদের যেখানে সাধারণ সরে সরে। এই কাজে পাশে রয়েছেন তার স্ত্রীও। দুজনের গড়াই ছোট্ট উদ্যোগটি এখন শুধু শখ নয়, এটি টেকসই কৃষি চর্চারও একটি নমুনা। 4-5টা রেসিপি দেখা যায় যে আমার ছাদে লাগানো সবজি দিয়েই হয়ে গেছে। খুব ভালো লাগে তখন সেটা। জনসংখ্যা বাড়ছে, জমি কমছে। মফস্বল অঞ্চলে যখন নতুন নতুন বসতিগুলো উঠে আসে তখন স্বাভাবিকভাবেই মাথায় থাকে কৃষি জমিকে গ্রাস করেই এই বসতি হয়েছে। স্বাভাবিকভাবেই তখন পরবর্তী চিন্তা হচ্ছে সেই বাড়ির বা সেই ভবনের ছাদটিকে যাতে কৃষি কাজে ব্যবহার করা যায় সেই জায়গা, যেমনটি করেছেন জনাব আয়ুব এবং তার স্ত্রী মিলে এই দম্পতি। এটি হতে পারে আরেকজনের জন্য অনুকরণীয়। মুন্সিগঞ্জ সদর থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। দর্শকের নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ বেলা 3:05 হৃদয় মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানে। সংবাদের এই পর্যায়ে নিচ্ছি বিরতি। বিরতির পর আবার আমন্ত্রণ। ময়মনসিংহের ভালুকায় গণসমাবেশ করেছে বিএনপি। সমাবেশে বিএনপি সাবেক কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফখরুদ্দিন আহমেদ বাচ্চু বলেন, স্বনির্ভর বাংলাদেশ গড়তে তারেক রহমানের 31 দফা বাস্তবায়ন করতে হবে। বিএনপি নেতা মোহাম্মদ জাফরের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আহসানুল্লাহ খান রুবেল, সাবেক চেয়ারম্যান ও থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন পাঠান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হামিদ কারি সহ অন্যরা। এবারে নিটোলটাটা কৃষি সংবাদ। কক্সবাজারে এবার আগাম সবজি চাষে ঝুঁকেছেন কৃষক। গত মৌসুমে সবজির ন্যায্য মূল্য না পাওয়ায় এবার আগেভাগেই নেমে পড়েছেন তারা। কক্সবাজার থেকে সরোয়ার আজম মানিকের তথ্য, ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। কক্সবাজার জেলার 8 উপজেলাতেই কম বেশি সবজির চাষ হয়ে থাকে। কৃষক প্রতি বছরই নিয়মিত চাষ করে থাকেন শীতকালীন সবজি। তবে গত মৌসুমে মূল্য না পাওয়ায় এবার আগেভাগেই মাঠে নেমে পড়েছেন তারা। গত বছর হচ্ছে যে প্রচুর লস হয়েছিল, এই বছর অগ্রিম কৃতি করার কারণে আশা করি ভালো হতে পারে। গত বছর তো খুব মূল্য পাই নাই একদম, যেখানে গেছে যেই চাষ করছে সেই চাষে লস শিকার হয়েছে চাষাবাদ। এখন আমরা আগে অগ্রিম করতেছি, দাম কিছু পাওয়া যাবে আর কি। চাষিদের নানাভাবে উৎসাহ দেওয়ার কথা জানায় কৃষি বিভাগ। কৃষকও আমাদের পরামর্শ মোতাবেক তারা চাষ করেছে। এই তাদের সবজি চাষের ফলে যেটি হয়েছে, বাজারে অনেক সময় এই সিজনে আমাদের সবজির দাম বেশি থাকে, কিন্তু আমাদের কৃষক ভাইরা আগাম সবজি চাষ করার কারণে বাজারের সবজির দামও একটা নির্দিষ্ট ক্রয় ক্ষমতার মধ্যে আছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাব মতে এবার জেলায় 7,600 হেক্টর জমিতে সবজির আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। ইতোমধ্যেই 250 হেক্টর জমিতে অগ্রিম সবজি চাষ হয়েছে।
আল মুকসিদ, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। লাগামহীন দখল দূষণে বিপর্যস্ত খুলনা দৌলতপুরের খুদিয়া খাল জীববৈচিত্র্যের অভয়াশ্রম। এই খাল উদ্ধারে উদ্যোগ নিয়েছেন স্থানীয় রাজনৈতিক নেতারা। প্রকৃতির প্রতি দায়িত্ববোধ ও টেকসই ভবিষ্যৎ নিশ্চিতে এই ধরনের পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে মনে করছেন পরিবেশবাদীরা। সৈয়দ মাদিহ অদিতের রিপোর্ট। খুলনার দৌলতপুরের বুক চিরে বয়ে যাওয়া একসময় প্রাণবন্ত খুদিয়া খাল ছিল এখানকার মানুষের সংস্কৃতি, জীবনযাত্রা ও প্রকৃতির অবিচ্ছেদ্য অংশ। আড়ংঘাটা থেকে কইয়ে পর্যন্ত প্রায় 10 কিলোমিটার দীর্ঘ এই খাল ছিল যোগাযোগের প্রাণরেখা। কিন্তু দখল আর দূষণে প্রাণ হারিয়েছে খুদিয়া খাল। খুদিয়া খালকে প্রবাহমান করার উদ্যোগ নিয়েছেন খুলনা মহানগর ও দৌলতপুর থানা বিএনপির নেতারা। আমাদের স্বেচ্ছাসেবক দল আছেন, এখানে গ্রামবাসী আছেন, তাদের সহযোগিতায় আমরা যে উদ্যোগটা নিয়েছি সেটি হলো এই খালটা আমরা পরিষ্কার করব এবং যতটা সম্ভব ব্যবহারের উপযোগী করে গড়ে তুলব। গরিব কৃষক লোকেদের জন্য এই খালটা করেছে, উদ্বোধন করেছে এবং সে নিজে হাতে এই খালটা নাকি কাটিছে। আমরা এই শুনে আমরা দৌলতপুর থানা মহিলা দল এই খাল পরিষ্কার করার উদ্যোগ নিয়েছে। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় এই ধরনের পদক্ষেপ কার্যকর ভূমিকা রাখবে বলছেন সংশ্লিষ্টরা। নৌকা নিয়ে এসে ধান কাটে, দাওয়াল আসতো, এটাই 17 বছর বন্ধ হয়ে গেছে। কোনো দাওয়ালও আসে না, কোনো ধানও কাটা হয় না, কোনো ধানও ওঠে না। এটা সুযোগ পেয়েছে এটা পরিষ্কার করার জন্য, সেই সুযোগটা আমরা কাজে লাগি। এই তারিখে আমরা এই খাল পরিষ্কার করার উদ্যোগ নিয়েছি। খালটার প্রতি কেউ কোনোদিন উদ্যোগ নেই নাই। বিশেষজ্ঞরা বলছেন শুধু পরিবেশ আর জীববৈচিত্র্য রক্ষাই নয়, প্রাকৃতিক জলাধার সংরক্ষণে ত্বরান্বিত হবে আর্থসামাজিক উন্নয়ন। সৈয়দ মাদিহ অদিত, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। শেষ করার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। চট্টগ্রামে নির্বাচনী জনসংযোগে সন্ত্রাসীদের গুলিতে আহত বিএনপির এমপি প্রার্থী এরশাদুল্লাহ, এক কর্মী নিহত। অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে ব্যারাকে ফিরতে চায় সেনাবাহিনী, বলল সেনা সদর। ভোটের পর দেশে স্থিতিশীলতার আশা। এবং অন্যান্য খাদ্যভূমি দেশের সমুদ্র সৈকত ও উপকূলীয় চরাঞ্চল পাখিদের জন্য গুরুত্বপূর্ণ আশ্রয়স্থল। অনিয়ন্ত্রিত পর্যটন, দূষণ, খাদ্য শৃঙ্খল নষ্টে বিপন্ন হচ্ছে অনেক প্রজাতি। দর্শক, চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।